আমরা তো বলছি যে নুসরাত হত্যা মামলার রায় হয়েছে এবং সেই রায়ে তাদের পরিবার সন্তুষ্টি জানিয়েছে। এটা নিয়ে একটু পরে আসছি। তার আগে যদি আমরা বলি সন্তুষ্টি জানানোর সুযোগটা কোথায়? আমরা যখন নুসরাত হত্যা মামলার কথা বলছি, ঠিক সেই সময় আমার সামনে হত্যা মামলা, ধর্ষণ নানা খবর আছে। তার ভিতরে 2014 থেকে 15 সালে 9টি, 16 থেকে 17তে 12টি, মোট 21টি মামলার রায় এখনও কিন্তু ঝুলছে। 2010 থেকে 2024 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি এখানে 17,000-এর ওপরে কিন্তু মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে মাত্র 3,430টা মামলার নিষ্পত্তি আর 673 জনের সাজা হয়েছে। মানে 17,289টা ধর্ষণ মামলা, 673 জনের সাজা। এই যে পরিসংখ্যান, কোনো দিক থেকে কি স্বস্তির জায়গা আছে? গলতটা কোথায় দেখেন? না, কোনো দিক থেকে স্বস্তির জায়গা তো নাই, খুব বেশি স্বস্তির জায়গা নেই। এটা আসলে আমাদের এটা মানে আমরা তো রাজনীতি বা অন্যান্য বিষয় নিয়ে অনেক কথা বলি, তো আমাদের সমাজটার দিকে আমাদের তাকাতে হবে। আমরা বোধহয় অনেক ক্ষেত্রে অনেক ডিপ পলিটিক্যাল ডিসকাশন এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলতে বলে আমাদের সমাজে এক ধরনের একটা পচন ধরেছে, এটা আমাদের মানতে হবে। ভ্যালুস কমে গেছে, মানুষ খুব অসহিষ্ণু। আপনি দেখবেন যে খুব তুচ্ছ ঘটনাতে কিন্তু খুন হয়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষ যে আসলে একটা সাধারণ সামাজিক জীবনযাপন করে, কখনো কখনো আমরা দেখতে পাই তাদের ব্রুটালিটি সেটা প্রায় পেশাদার খুনের মতো কোনো কোনো ক্ষেত্রে। তো আমার কাছে মনে হয় আমরা কোনো কোনো ক্ষেত্রে বোধ হয় এগুলোর প্রতিকারটা, ধরেন এই যে আমরা বিচার করলো, ধরেন লোক হলো, বিচার হলো, আবার এরকম খুন হলো, আবার বিচার হলো, আবার খুন হলো, তাহলে তো হইলো না। মানে জিনিসটা তো এই অপরাধের শাস্তিগুলো কিন্তু দেয়াই হয় এজন্য যে একজনের শাস্তি দিলে অন্যরা কমে। যেমন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে পৃথিবীর অনেক দেশ, অনেক মানবাধিকার সংস্থা, অনেক দেশ এটা বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও যারা মৃত্যুদণ্ডটা রাখতে চায় তাদের যুক্তিটা হচ্ছে যে মৃত্যুদণ্ডটা হলে কী হবে, একজন মানুষের জীবন গেল, বাট বাকি এরপর ওই ভীতিতে অন্যরা কাজ করে। কারণ যাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন সে তো আর রেমেডির সুযোগ নাই, তার তো আর কারেক্ট শোনার সুযোগ নাই। কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি দেখেন, বাংলাদেশে মৃত্যুদণ্ডের রেট কিন্তু অনেক বেশি আমাদের দেশে, স্পেশালি আমাদের লোয়ার কোর্টে যদি আমরা মৃত্যুদণ্ডের রেট দিই, ইটস ভেরি হাই, মেবি দ্য হাইয়েস্ট ইন সাম কনসিডারেশন। কিন্তু তারপরে তো আমাদের অপরাধ কমছে না। তাহলে বুঝতে হবে যে আমাদের এই জুরিসপ্রুডেন্স বা আমাদের লিগাল সিস্টেমে আমরা যে বিচার করছি, সেই বিচারের প্রভাবটা আসলে সমাজে তাহলে পড়ছে না। হয়তো বিচারটা মানুষের মনে করে সৃষ্টি করছে না, অথবা হয়তো মানুষ মনে করছে যে আচ্ছা আমি পার পেয়ে যেতে পারি। হয়তো যারা বিচারের আওতায় আসছে তার বাইরের বেশি লোক হয়তো এর বাইরে থেকে যাচ্ছে। তার ফলে মানুষের মধ্যে এরকম একটা ধারণা পৌঁছেছে কি না, যে না সবাই তো ধরা পড়ছে না, আমিও ধরা পড়বো না যে অপরাধ করছে, এরকম অনেকগুলো জিনিস। অথবা আমরা যথেষ্টভাবে সামাজিকভাবে সচেতনতা তৈরি করতে পারছি না, কারণ অপরাধ ঘটা তো শাস্তি তো হচ্ছে অনেক পরের পার্ট, ধরবেন মানুষ শাস্তি দেবেন, কিন্তু এই অপরাধগুলো যে অপরাধ করা, এটা কীভাবে আসে? এটা ভ্যালুস থেকে আসে, নৈতিকতা থেকে আসে, এটা সমাজের অনুশাসন থেকে আসে, মানুষের মধ্যে তৈরি হওয়া মানবাধিকার বোধ থেকে আসে। সেইগুলা কিন্তু আগে আইন করে শাস্তি দেওয়া, এটা হচ্ছে কিন্তু আসলে পরের স্টেপ। এটা তো মানে আপনি এটা দিয়ে ইয়ে করতে পারবেন, প্রোটেক্ট করতে পারবেন, কিন্তু এটা তো রিয়েক্টিভ, আসলে প্রোয়েক্টিভ জায়গা সরি সেইটা আমাদের সমাজে মিসিং হয়ে গেছে। কিন্তু এই পার্টিকুলারলি একটা লাইন আমি বলি, এই পার্টিকুলারলি এই বিচারে আরেকটা মজার জিনিস আছে, যেটা আমরা আমার মনে হয় যে দেখেন 16 জনের মধ্যে কিন্তু 14টা লোককে আপনি হাইকোর্ট ছেড়ে দিয়েছে, এবং তাই নয়, হাইকোর্ট কিন্তু অত্যন্ত কঠোরভাবে যিনি বিচার করেছিলেন তার বিচারিক 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, এই 16 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। হাইকোর্টে কি হলো, হাইকোর্ট হচ্ছে 2 জনেরটা টিকলো, 14 জনটা বাদ। তার মানে এবং যিনি দিয়েছিলেন তাকে কিন্তু তার ভর্ৎসনা করেছেন, তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এবং এই যে 14 জন, এরা কিন্তু 7 বছর ধরে এরা কিন্তু এদের জীবন থেকে এখন নির্দোষ, কিন্তু 7 বছর কে ফিরিয়ে দেবে? তো এইখানে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের লোয়ার কোর্ট, এবং এটা বলেছেন মিডিয়া ট্রায়াল, আমরা যে বিচার যে কোনো ঘটনা ঘটলে কিন্তু আমরা যেটা তাড়াহুড়া করি বিচারের জন্য, তাড়াহুড়া এবং মিডিয়ার যখন চাপ থাকে সেগুলো দেখবেন খুব দ্রুত হয়ে যায়, দ্রুত হয়। এই দ্রুত করতে গিয়ে কিন্তু অনেক টেকনিক্যাল ফল্টস থাকে, ত্রুটিপূর্ণ থাকে, চার্জশিট অনেকগুলো জিনিস ইগনোর করা হয়। হাইকোর্টে গিয়ে যখন প্রপার লিগ্যাল ব্যাটেলটা হয় তখন না অনেকগুলো আটকে যায়, এবং আমাদের আমি আসলে আইনের মানুষ যারা মৃত্যুদণ্ড মানে কি 20 বা 25% টিকে। আইনের মানুষ যারা তাদের কাছ থেকে আরেকটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি, স্পেশালি মামলা জট নিয়ে আমি একটু কথা বলতে চাই। নীলম চৌধুরী মনি, আপনার কাছে একটা বিষয় শুরুতেই জেনে নিতে চাই, মানে 7 বছর আগে যেই সময়টা ছিল সেই সময়ের প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম 16 আসামিকেই লোয়ার কোর্টে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল। এটা কোন প্রেক্ষাপটে ঘটে থাকতে পারে? মানে যাচাই বাছাই বা যুক্তিতর্ক বা সাক্ষী উপযুক্ত ছিল না, নাকি তড়িঘড়ি করে আসলে বিচারটা শেষ করতে চেয়েছিল? মানে আপনার আইনের দৃষ্টিতে আপনার অবজারভেশনটা কি? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং আমার সাথে যারা আছেন সবাইকে শুভেচ্ছা। জি।
দেখেন, একটা মামলা চলে হলো তার মেরিটের উপর, তার উইটনেসের উপর, তার অন্যান্য যে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক যা যোগ করা দরকার হয় সেগুলোর উপর। এখন হঠাৎ করে রায় যদি এতগুলো মানুষের যদি ফাঁসির অর্ডার হয়, সেখানে যদি সেই এভিডেন্স যদি থাকে তাহলে হতে পারে। এখন আমি না দেখে বলতে পারবো না আজকে এই রায়টা বোধহয় হয়েছে, বাট আমি যখন কথা বলছি আমি দেশের বাইরে এখন। আমি সারাদিন সেমিনারে ছিলাম এই দেশে, যে কারণে আমি এই খবরটা মানে সম্পূর্ণ ডিটেলটা পড়া আমার দ্বারা সম্ভব হয় না। বুঝতে পারছি। আমি আসলে সামগ্রিকভাবে আলাপ করি, তাহলে হয়তো আপনার কথা বলতে সুবিধা হবে। একটু পরে আমি নিশ্চয়ই যখন আপনার কাছে আসবো তখন সামগ্রিক ইস্যুতে আলাপটা করব। আমি একটু বেসার সাজেদ আলী আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। প্রথম কথা হচ্ছে, আমাদের অপরাধের পর বিচার সবাই প্রত্যাশা করে ভিকটিমের দিক থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা নিয়মিত চিত্র হয়ে গেছে। কোনো একটা হত্যাকাণ্ড, কোনো একটা ধর্ষণের ঘটনা যদি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি না করে, মিডিয়া যদি খুব বেশি সেটা নিয়ে রিপোর্ট না করে, সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের যদি জন্ম না হয়, সেটা আসলে আলোর মুখ দেখে না বিচার কাজে। মানে ঘুরে ফিরে কেন এই জিনিসটাই হয়? ধন্যবাদ। ধন্যবাদ একাত্তরকে এবং আমাকে যারা শুনছেন এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। একটু আগে আপনি কি মামলার জটের কথা বলছেন? ডেইলি স্টারের মার্চের দিকে একটা রিপোর্টে ইউএনডিপির একটা রিসার্চের আলোকে দেখেছিলাম যে বাংলাদেশে এখন প্রায় পেন্ডিং মামলা হচ্ছে 46,39,476টা। তার মধ্যে অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে হচ্ছে 38,713টা, আর হাইকোর্টে পেন্ডিং আছে প্রায় 5,22,331টা, আর লোয়ার কোর্টে পেন্ডিং আছে এখন মামলা হচ্ছে প্রায় 40,78,000-এর মতো মামলা। এখন আজকের আসলে এইটা হচ্ছে মামলার জট, এটা অনেক দিনের, এটা হুট করে তো শেষ হবে না, এটা আস্তে আস্তে হয়তো এটা একটা পর্যায়ে যাবে। কিন্তু আজকের যে মূল আলোচ্য বিষয় যে নুসরাত হত্যা মামলার, সেখানে আসলে সবচেয়ে আলোচ্য বিষয়টা হচ্ছে 16 জন আসামিকে 2019 সালের 24 অক্টোবর একসাথেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আজকে অনারেবল হাইকোর্ট ডিভিশন যে তার মধ্যে 10 জনকে খালাস দিয়েছেন, 4 জনের যাবজ্জীবনকে কমিয়ে 4 জনের মৃত্যুদণ্ডকে কমিয়ে যাবজ্জীবন করেছেন এবং 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। এক্ষেত্রে একটা লর্ড ডেনিং এর একটা বিখ্যাত উক্তি আছে, when a judge sit to be a try a case, he himself on trial before his fellow countrymen. যখন একজন জাজ বিচার করতে বসেন, শুধু কিন্তু তিনি বিচার করেন না, তিনি নিজেও কিন্তু বিচারের সম্মুখীন হন তার সামনে যারা বসে আছেন বা কান্ট্রিম্যানদের কাছে। কারণ এই নুসরাত হত্যা মামলায় কিন্তু বিচারকেরও বিচার হলো। কেন হলো? কারণ হচ্ছে উনি তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতে ব্যর্থ হয়েছেন। শুধু তাই না, উনি ওনার ডিউটি এজ এ জাজ হিসেবে সেটাও পালন করতে ব্যর্থ হয়েছেন। এই ক্ষেত্রে আমি মিস্টার জাস্টিস মাইনুল ইসলাম চৌধুরী, যিনি কদিন আগে গুম কমিশনের প্রধান ছিলেন, তার একটা বিখ্যাত তার একটা জাজমেন্ট, একটা উক্তি আছে, সেটা হচ্ছে যখন একজন জাজ বিচার করেন তখন তার কাজ হচ্ছে সত্যকে খুঁজে বের করা, আর তখন সারা পৃথিবীর কাজ হচ্ছে তাকে সত্যি ইনফরমেশনটা দেওয়া। এখন সত্যি ইনফরমেশন পাওয়ার পরে একজন জাজ সাহেবের টার্গেট থাকা উচিত যে তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে সেখানে প্রপার জিনিসটা বের করা। এখন বলতে পারেন যে তাহলে ওখানে 16 জন হলো, এখানে কেন 10 জন হলো, 10 জন খালাস পেলো, বাকিদের অবস্থা? হ্যাঁ, আমি আপনাকে এটুকু বলতে পারি যে আমাদের যে সহকর্মী মাইনুল মারুফ আজকে যে প্রতিবেদনটা তৈরি করেছেন, তিনি নিশ্চয়ই এটা নিয়ে কাজ করবেন, কারণগুলো খুঁজে বের করবেন। কিন্তু তার আগে আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কি ভেতরে কোনো আশাবাদ পাচ্ছেন এই অর্থে যে 2026 সালটা যেভাবে শুরু হয়েছে, এমসি কলেজের গণধর্ষণের মামলার একটা ফলাফল এসেছে, শিশুর আমিসা ধর্ষণ হত্যা মামলা একটা ফলাফল এসেছে, কাপুলে বিয়ের প্রলোভনে যে ধর্ষণ মামলা গেল 12ই মার্চ সে ঘটনাটা ঘটে এবং পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মিলে তড়ি ঘড়ি করে পুরোপুরি অ্যানালাইসিস করে সেই মামলার বিচার কাজ শেষ হলো। মানে এগুলো কি শুরুটা এই সরকারের ভালো হলো বলে আপনার মনে হলো? একটা আশাবাদ কি পাচ্ছেন কোনো জায়গা থেকে? এক্স্যাক্টলি, এইটা শুরুটা হচ্ছে কারণ এখন আপনারা আরো জাজমেন্ট দেখতে পাবেন পাইপলাইনে। কারণ হচ্ছে এই নারী শিশু ম্যাটারগুলো ডিল করার জন্য কিন্তু হাইকোর্টে অনারেবল চিফ জাস্টিস একটা আলাদা বেঞ্চ করে দিয়েছেন। জি, এবং আলাদা বেঞ্চ কিন্তু কন্টিনিউয়াসলি মামলাগুলো শুনছে একটার পর একটা। কারণ অ্যাপিলেট ডিভিশনে বা হাইকোর্টে মামলাগুলো একটা জট থাকে এই জন্য, কারণ একটা মামলা রেডি হতে হিয়ারিং এর জন্য সময় লাগে। শুধু তাই না, সেটার আরো
লেন্দি হিয়ারিং হয়, আবার আমাদের কিছু ভেকেশন ইস্যু আছে, যার কারণে একটু মামলা জট মূল হিয়ারিং গুলো যেগুলো কনভিকশন হয় অথবা বড় কোনো ইস্যু থাকে সময় লাগে। কিন্তু এই নারী শিশু মামলাগুলো ডিল করার জন্য অনারেবল চিফ জাস্টিস একটা আলাদা বেঞ্চ করে দিয়েছেন, জি। যার কারণে আপনারা এখন দেখতে পাচ্ছেন একটার পর একটা কিন্তু এই চাঞ্চল্যকর বলেন অথবা চাঞ্চল্যকর না এরকম এমন মামলাও আমরা আপনার জাজমেন্ট দেখতে পাচ্ছি। এটা একটা গুড সাইন। আশা করি এটা 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 সমাজেও একটা প্রভাব ফেলবে, কারণ যখন অনেকগুলো মামলা পেন্ডিং থাকে বা ভিকটিম বিচার পায় না অথবা আসামিও বিচার পায় না, তখন কিন্তু সমাজে ক্রাইম বাড়তে একদম থাকে। একদম যে কথাটা শুরুতেই মোস্তফা মামুন বললেন। মোস্তফা মামুন, আমি আপনার কাছে কেবল একটা বিষয় জেনে বিরতিতে যাব। ছোট্ট করে 1 মিনিটের মধ্যে আপনি একটু বলবেন, মানে এখন পর্যন্ত এই 2026 সালটা যেভাবে শুরু হয়েছে, চাঞ্চল্যকর ঘটনার বিচার তো হচ্ছে, রামিসা নিয়ে আমরা দেখলাম যে খুব দ্রুত কাজটা হলো, যদিও এখনো সেই শাস্তিটা কার্যকর হয়নি, হবে হয়তো খুব দ্রুত। কোনো কি আশাবাদ পাচ্ছেন আপনি? না, আশাবাদ পাচ্ছি না আমি। বরং এর মধ্যে আরেকটা জিনিস, ডেঞ্জারাস জিনিস আমি লক্ষ্য করছি, প্রবণতা, সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। আচ্ছা। এবং সেই মিডিয়া দ্বারা প্রভাবিত উনি যেটা বললেন আমার সহ-আলোচক, যে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করেন না, এখানে দুইটা ঘটনা ঘটে। মিডিয়া ট্রায়ালের কারণে এক ধরনের চাপ নেন, সেই চাপের কারণে তারা ফেস করতে চান না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে নানা রকম এক ধরনের রাজনৈতিক, আমাদের লোয়ার কোর্টে এক ধরনের রাজনৈতিক প্রভাব থাকে। সেই প্রভাব যেহেতু তারা সরকারের সঙ্গে নানাভাবে অনেক কিছু নির্ভর করে, ফলে রাজনৈতিক চাপও থাকে, ওটিতে আমরা দেখেছি। ফলে এই 2টা ফ্যাক্টরের কারণে জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখি না, আমার কাছে মনে হয় আমাদের এই জায়গায় ব্যাপক সংস্কার দরকার। আদারওয়াইজ আমরা তো একটা পার্ট নিয়ে বলছি, কিন্তু যে লোকগুলো এরকম কারণে 7 বছর 10 বছর জেল খাটে, আপনি চিন্তা করেন যে এই লোকগুলো তো এখন তো নির্দোষ, তারা তাহলে এটা কে ফিরিয়ে দেবে? কারণ বিচারের একটা বেসিক কথা হচ্ছে, আপনি এমন কিছু করার আগে চিন্তা করা উচিত যেটা আসলে ফিরে যেতে পারবেন না। মৃত্যুদণ্ড যে অনেক জায়গায় দেওয়া হয় না, ওটা রিজন হচ্ছে মৃত্যুদণ্ড যদি আপনি দিলেন, পরে যদি ভুল প্রমাণিত হয়, ইউ ক্যানট ব্রিং হিম ব্যাক, তাই না? তো ফলে এই জায়গাগুলো আমার কাছে মনে হয় বিচারের ক্ষেত্রে, মানে বিচারক যখন হবে তখন সব কিছু ঊর্ধ্বে তাকে থাকতে হবে। সেই জায়গাটা আমাদের মিসিং নানান কারণে। অন্তত এটা এখন মনে হচ্ছে। অনেক ধন্যবাদ। একটা বিরতিতে যেতে হবে এবং নীলুফা চৌধুরী মনি, আইনের আলাপ আপাতত এ পর্যন্তই শেষ। বিরতির পর ফিরে এসে সরাসরি রাজনৈতিক প্রসঙ্গে আসবো আপনার কাছে, এবং আপনি তো আছেন আমাদের সঙ্গে। দর্শক, প্রথম বিরতি নিচ্ছে 71 জানালে আমাদের সঙ্গে থাকবেন। মোস্তফা মামুন, আমরা দেখলাম যে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা এবং সহিংস না হতে পরামর্শ সম্পাদকদের, আপনারা সেখানে ছিলেন এবং সেখানে জামাত আমির আসলে এরকম নানা বিষয়ে খোলামেলা আলাপ করছিলেন। নিশ্চয়ই আপনারা পরামর্শ দিয়েছেন। প্রথম কথা হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে এরকম আয়োজনের উদ্দেশ্য কি থাকতে হবে একটু জানতে চাই আপনার কাছে। এবং আরেকটা বিষয়, এটা আমি নীলুফা চৌধুরী মনির কাছেও জানার চেষ্টা করব, যেখানে আসলে নাহিদ ইসলাম তিনি স্পষ্ট করে আজকে সংবাদ সম্মেলনে, ইনফ্যাক্ট যে দিনটা পার করে এলাম সেই দিনে তারা বলেন যে বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ রাষ্ট্র পরিচালনায়। এমন কি ঘটলো আসলে সেই ব্যর্থতা তিনি খুঁজে পাচ্ছেন, তাও পুরোপুরি? দুটো বিষয় একত্রে। হ্যাঁ, দেখেন, প্রথম হচ্ছে যে সম্পাদকদের সঙ্গে আজকে যে বৈঠক ছিল, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন বিরোধী দলের নেতা, বিরোধী দলের নেতার জায়গা থেকে। তো উনি তার জায়গা থেকে ব্যাখ্যা করেছেন, তার দলের সঙ্গে যদি আমরা দেখি, ট্রেডিশনালি সংবাদ মাধ্যম নিয়ে তাদের অনেক রকম পর্যবেক্ষণ আছে। আসলে আমরা গত 15 বছর স্পেশালি যদি বলি, তাহলে মিডিয়া একদম তারা অলমোস্ট ব্ল্যাকআউটই ছিলেন নানান কারণে। খুব বেশি তাদের খবর খুবই কম ছাপা হতো, ছাপার খুব একটা সুযোগ ছিল না, তাদের বক্তব্যের সুযোগ ছিল না। এবং এইসব থেকে তাদের সংবাদ মাধ্যমের প্রতি কিন্তু তাদের এক ধরনের অবিশ্বাস এবং অনাস্থাও তৈরি হয়েছে। আমরা এটা নানানভাবে নানান প্রতিক্রিয়া তাদের লক্ষ্য করি, তাদের প্রতিক্রিয়া বা তাদের ছাত্র সংগঠনের প্রতিক্রিয়ায়, যে মিডিয়াকে তারা অনেক ক্ষেত্রেই মনে করেন যে দায়ী। তো সেই জায়গা থেকে সম্পর্কটা আসলে এক ধরনের ব্রিজিং। আজকে এই প্রশ্নটা উঠেছিল যে সম্পর্কটা তারাও চান যে, এবং তারা বলেছেন প্রশ্নটা, যে তারা মনে করেন না যে কোনো দূরত্ব আছে, কিন্তু থাকলেও সেটা আসলে তারা গুছিয়ে নিতে চান। তারপরে হচ্ছে ওনার বক্তব্যে ওনার যে রাজনৈতিক অবস্থান, গণভোট বা জুলাই সনদ, সব কিছুরই উনি ওনার কথা বলেছেন। এবং সম্পাদকদের দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ধন্যবাদও দেওয়া হয়েছে। তারা যেমন বলেছেন বিরোধী দল হিসেবে তারা বক্তব্য শুনছেন, তার ফাইল ছুঁড়ে মারছেন না, বা আগে যেটা হতো, বা অন্য বিরোধী দল যেমন নির্বাচনের পর অনেক নির্বাচনের রেজাল্ট প্রত্যাখ্যান করেছে, তাদের দিক থেকেও কিছু কিছু তাদের জোট সঙ্গীরা অনেক রকম কথা বললেও, আমরা যদি ব্রড অ্যাসপেক্টে দেখি, তাহলে কিন্তু তারা নির্বাচনের রেজাল্ট মেনে তারা কিন্তু এক ধরনের গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যেই আছেন, সমালোচনা করছেন। তো কোনো কোনো ক্ষেত্রে তারা যে হুমকি দেন, ওই প্রশ্নগুলো এসেছিল যে 6 মাস হয়েছে সরকারকে, কিন্তু সম্পাদকদের
কেউ কেউ এটা বলেছেন, যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন, সিনিয়র সাংবাদিকরা, যে দেশে এখন স্থিতিশীলতা সবচেয়ে বেশি দরকার। নানান কারণে 5 আগস্টের পর, তারপর হচ্ছে বৈশ্বিক চ্যালেঞ্জ আছে, আমরা গ্যাস জ্বালানি সংকট ব্যাপকভাবে আছে, তারপর সেসব কারণে আমাদের কর্মহীনতা বেড়েছে, ফলে এইরকম সময়ে স্থিতিশীলতা বেশি প্রয়োজন জিওপলিটিক্যাল কারণে এবং দেশের কারণেও। তো সেই জায়গা থেকে তাদের দায়িত্বশীল ভূমিকা, তারা গঠনমূলক সমালোচনা করবেন, সহিংসতা পরিহার করে। এই জায়গায় আরও কিছু বিষয় আছে, একটু জানার চেষ্টা করবো। আমি যে আলাপটা আপনাকে তৃতীয় অংশ করতে চেয়েছেন, আমি নীলুফা চৌধুরী মনির কাছে যাই এবং আপনি আলাপে আছেন, আপনিও প্রশ্ন করতে পারেন। নীলুফা চৌধুরী মনি, আমরা একটা শিরোনাম পড়ছিলাম যেখানে আসলে এনসিপি প্রেস কনফারেন্সে নাহিদ ইসলাম বলছিলেন রাষ্ট্র পরিচালনায় বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ এবং ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে দেশ ধ্বংসের অভিযোগও তিনি করেছেন। আমি জানি না এটা 11 দলীয় ঐক্যের মতামত কিনা নাকি শুধুমাত্র এনসিপির, যেটাই হোক না কেন প্রেস কনফারেন্সে এই কথাগুলো যখন এসেছে, নিশ্চয়ই বিএনপির দিক থেকে সেটার কোনো না কোনো ব্যাখ্যা তো আছে, কারণ এমন কি ঘটেছে যেটা আসলে পুরোপুরি ব্যর্থ বলছে তারা। তাদের জায়গা থেকে অনেক ইস্যু আছে, সেই ইস্যুগুলোও তারা তুলে ধরার চেষ্টা করেছে। ওভারঅল আপনাদের পর্যবেক্ষণ। জি, দেখেন, রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড কথাটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোয় ভীষণভাবে চলে। নাহিদ ইসলাম দেখি আপনার নির্বাচনের 2 মাস পরে হঠাৎ বললেন, একটা সরকার মাত্র ভূমিষ্ঠ হলো, উনি বলে ফেললেন যে সমস্ত বিশ্বের সবচেয়ে অজনপ্রিয় সরকার হচ্ছে এই সরকার। তো এই যে মানুষটা 2 মাস পরে বলতে পারে, সে মানুষটা 6 মাসের মধ্যে এটাও বলতে পারে যে সবচেয়ে ব্যর্থ সরকার। আমি নাহিদ ইসলামকে বলতে চাই যে তার রাজনীতির কতটুকু সে সময় রাজনীতি করেছে, যে এত অ্যানালাইসিসটা করে। অ্যানালাইসিস তো থাকতে হয় তার। তো সেইখানে ওই যে অনেকটা কবির ভাষায় মনে পড়ে যে যারা অন্ধ তারা সবচেয়ে বেশি চোখে দেখে। আজ নাহিদ ইসলামকে আর চেয়ে বেশি আমি আর বলতে পারলাম না, কারণ উনি জানেন উনি হলে কি করতেন। বাংলাদেশের অর্থ তলানিতে ছিল বাংলাদেশের অবস্থা। 2026-এর যখন 17ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠিত হলো, তখনকার কথা বলছি। আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ ছিল, যে যুদ্ধে আপনার তেল হরমুজ প্রণালী বন্ধ ছিল। তারপরে আপনার 2 সরকার পরপর, ফ্যাসিস্টের শেষের দিকে এবং ইন্ট্রিমের সরকার, হামের কোনো টিকা আনে নাই, টিকা দেয় নাই বাচ্চাদেরকে, শিশুদেরকে। সেইটাকে মানে মুখোমুখি কাজ করতে হলো বিএনপিকে। সমস্ত সরকারগুলোর আগের 2 সরকারের উচ্ছিষ্টগুলোকে বিএনপির পরিষ্কার করতে হচ্ছে। 6 মাসের মধ্যে উচ্ছিষ্ট পরিষ্কার করবে, অর্থের যোগান দিবে না, আপনার তাদের কথা মতো তাদের সব ঠিকঠাক করবে। এই সব ঠিকঠাকটা কিভাবে করে? একটা সরকারকে 5 বছরের জন্য জনগণ ভোট দেয়। 5 বছরের সরকারের হিসাব শুরু হয় 2.5 বছরের পরে, যে সরকার কি করতে পেরেছে, কি করতে পারে নাই। নির্বাচনী ইশতেহারে যা কিছু বলেছিল বিএনপি সরকার সবগুলোই প্রায় শুরু করেছে। আপনার আইনের যে সংস্কার, এটাও শুরু করে প্রায় অনেকাংশ হয়ে গেছে। যেগুলো বেশ কঠিন সেগুলো করবে। তাহলে এই যে একমাত্র আপনার কবে বাংলাদেশের একদম মানে মানুষ তো ভুলেই গেছে যে দুধের সাগরে ভাসছে বাংলাদেশ। এরকম কবে ছিল যে নাহিদ ইসলাম এই ধরনের কথাগুলো যে বলে? তারা জানেন না যে বাংলাদেশের রেমিটেন্স কত টাকা আসছে, বাংলাদেশের ভল্টে কত টাকা আছে, বাংলাদেশের মানুষের খাদ্যদ্রব্যের কি অবস্থা, বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা কোন পর্যায়ে রেখে গেছে। এইসব জানার পরে যখন এই কথাগুলো বলে, তখন মানে অবাক না হয়ে থাকা যায় না। তারা যে বিরোধী দলের সাথে থাকে, বিরোধী দল তো সংসদে একরকম কথা বলে যে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। দেখবেন সংসদে কোনো কথা তারা খুঁজে পায় না কিংবা বলে না, কারণ কথা বলার মতো যে জিনিসটা, 2টা অধিবেশন গেল, 2টা অধিবেশন কিন্তু অনেক দিনই হয়েছে, এখানে কিন্তু তারা কোনো কিছুই খুঁজে পায় না। নাহিদ ইসলামরাও পায় না, কিন্তু বাইরে যখন কথা বলে তখন মনে করে যে এই সরকার তারা ফেলে দিবে, এই করবে, ওই করবে, ফ্যাসিস্ট বানিয়ে ফেলেছে। নাহিদ ইসলামদের মতো নেতাদের কথাগুলোকে আপনি বিশ্লেষণ করেন, দেখেন ফ্যাসিস্টের সাথে 95% আপনি মিল খুঁজে পাবেন। আসলে এনসিপির পক্ষ থেকে প্রেস কনফারেন্সে যে কটা অভিযোগ করা হয়েছিল, তার ভিতরে যদি আমরা একটা অভিযোগটাকে রাখি যেটা প্রধান এবং প্রথম, সেটা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন হয়নি এবং এই প্রশ্নটা রয়ে গেছে। যে কারণে আজকে আমরা দেখতে পেলাম জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বললেন কোনো ছাড় দেওয়া হবে না। দেশে যেহেতু 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, তার মানে 11 দলীয় ঐক্য কোনো নমনীয়তা দেখাবে না এবং তারা লং মার্চের একটা শিডিউল
এটাও দিয়ে দিয়েছে। আমি সেই আপনাকে একটু বলি, জি আপনি সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু যেদিন রাষ্ট্রপতির ভোট হয়েছে সেদিনই বলে দিয়েছে যে তারা নিজেরাই নিজেদের গণভোটকে এখন ভায়োলেট করে ফেলেছে। তারা ভোট দিয়েছে, তারা বলেছিল তারা এটা দিবে না, ওইটা দিবে না, এটা করবে না, তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে, তারা ভোটাভুটি করেছে, যে একদম সঠিকভাবে ভোটের মূল্যায়ন করেছে। সেইখানে তারপরে তাদের বলার আর কোনো কথা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা বলেন আপনার এনসিপির ব্রোন চাইল্ড আমরা মনে করি যে গণভোট, সেই ব্রোন চাইল্ডের এনসিপি কবে সিগনেচার দিয়েছে বলেন? নির্বাচনের পরে সিগনেচার দিয়েছে। আপনি বলেন সবকিছু শেষ হয়ে গেল, আপনি একটা প্রোগ্রাম থ্রো করলেন, প্রোগ্রাম আপনি নিজেই গেলেন না, কিন্তু প্রোগ্রাম যাই হোক ভাঙাচোরা হয়ে গেল, সব শেষ, তারপরে কিভাবে আপনি আবার ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন? আপনি বলেন নির্বাচনের একদিন আগে, এক মুহূর্ত আগেও যদি সিগনেচার করতো তাও আমি মনে করে নিতাম। তাহলে তারা তো এমনিতেই তাদের অনেক কিছু হারিয়ে ফেলেছে। আপনার তাদের মানে যৌক্তিক যে ফর্মুলাটা, সেই যৌক্তিক ফর্মুলায় তারা কিন্তু অনেক কিছু হারিয়েছে। তো সেই জায়গায় তারা যে কথাগুলো বলে, তারা কি বলার জন্য বলে, না পায়ে পা দিয়ে যুদ্ধ করার জন্য বলে, জি না বাংলাদেশের অস্থিতিশীল অবস্থাটা বিরাজমান থাক সেই জন্য বলে? আমি জানি না, আমার বোধগম্য নয়। আমি বহু বছর রাজনীতির মাঠে কর্মী হিসেবে আছি, আমি এরকম অসংলগ্ন কথা আমি শুনি নাই। আপনি দেখেন নিজেই বলছে, নিজেরাই সিগনেচার করছে ভোটের পরে, আবার নিজেরাই আবার শপথ নিচ্ছে একসঙ্গে দুইবার, আবার নিজেরাই আপনার ডেপুটি স্পিকার দিল না, যে পর্যন্ত গণরায় কার্যকর না হবে ডেপুটি স্পিকার দিল না। আপনি খেয়াল করেন, সেই মানুষগুলো যখন আবার রাষ্ট্রপতিতে প্রার্থী দিল, তাহলে কি আদা খাই না আদার ঝুল খাই, তাই তো? তা এই আদার ঝুল খাওয়া মানুষগুলোকে নিয়ে আমরা কি কথা বলবো? ওনারা বিরোধী দল, আমরা চাই ওনারা চুলচেরা হিসাব করুক, একদম প্র্যাকটিক্যালি কথায় আসুক, সত্যিকারের বিরোধী দল ছায়া সরকারের মতো কাজ করুক। আমরা তাদের ভয়ে আমরা কখনোই যেন ট্রান্সপারেন্সির অভাব না করতে পারি সেই ব্যবস্থা আমরা করি তাদের জন্য। তারা ওইভাবে নিজেকে স্টাডি করতে হবে, নিজেকে শিখতে হবে, নিজেকে বলতে হবে। কেউ মায়ের পেট থেকে পড়েই শিখে না, আস্তে আস্তে শিখে। হ্যাঁ তো বুঝতে পারছি সেই জায়গায় তারা কিছু না করে যদি এই ধরনের কথা বলে, তাহলে দুঃখজনক। দুঃখজনক। মোস্তাফা, আপনি কিছু জানতে চাইবেন? না বন্ধু, ওনার কথা বলেছেন, আমি যেটা বলতে পারি যে ইটস টু আর্লি, মানে 6 মাসের মধ্যে একটা সরকারকে এরকম পুরোপুরি ব্যর্থ বলে দেওয়া, এবং সরকারের যে চ্যালেঞ্জেসগুলো আছে এটা আমরা যতটা জানি এনসিপিও ততটাই জানে। ফলে এটা হচ্ছে, কিন্তু সরকারের অনেকগুলো জায়গায় আসলে প্রত্যাশা মতো হয় নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রত্যাশা মতো হয় নাই, অনিরাপত্তা রয়ে গেছে, সেই জায়গায় মানুষের প্রশ্ন আছে। তারপরে হচ্ছে এখন গ্যাস যে সংকট, এটা আমরা জানি যে এটা আসলে পুরোপুরি সরকারের দায় নয়, কিন্তু যখন সরকারে আপনি থাকবেন তখন যে কোনো সংকট, সেটা যদি আপনি ইনহেরিটও করেন, সেটা আপনার ম্যানেজ করতে হবে, না হলে মানে মানুষ তাৎক্ষণিকভাবে বিশ্বাস করে। বা বাংলাদেশে সবসময় আপনি দেখবেন যে বিরোধী দলগুলো কিন্তু সবসময় সব নির্বাচনে ভালো করেছে, অতীতের বিরোধী দলগুলো। একটা কারণ হচ্ছে যে মানুষ ওই সরকার ওই সময় কী করতে পারলো সেটার প্রায় দেয়। তো আমার কাছে মনে হয় সরকার চেষ্টা করছে, কিন্তু অনেকগুলো জায়গায় ডিজায়ার্ড হয় না। কিন্তু তার মানে এখনই আউটরাইট রিজেক্ট করে দেওয়ার সময় আসলে কখনোই আসে না, কোনো সরকারকেই মানে 6 মাসের মধ্যে করা যায় না। এটার মধ্যে আমার মনে হয় নাহিদ ইসলাম, উনি সমালোচনা করতে পারতেন, উনি একটু এক্সট্রিম লেভেলে হয়তো চলে গেছেন। আমি আসলে এটাই একটু ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী আপনার নজরে আনতে চাই। প্রথম কথা হচ্ছে 6 মাসে কোনো সরকারই বলতে পারবে না তারা শতভাগ সফল। সব সরকারেরই কিছু না কিছু ব্যর্থতা থাকবে। বিরোধী দলের ভূমিকা হচ্ছে সেই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে তুলে ধরা এবং সমাধানের প্রক্রিয়া কি হতে পারে সেই সাজেশনও দেয়া। অন্তত সাধারণ মানুষের যেই কথাটা তারা বলতে পারছে না, বিরোধী দল সেই কথাটা বলবে, এটা একটা বিরোধী দলের ভূমিকা গণতান্ত্রিক দেশে আমরা জানি। কিন্তু যখন 6 মাসের পরিসংখ্যানে এসে এনসিপির মতো একটা দল তারা স্পষ্ট করে বলবে সরকার পুরোপুরি ব্যর্থ এবং ফ্যাসিবাদী কাঠামোতে দেশ পরিচালনা করার একটা দেশ ধ্বংসের একটা অভিযোগ তিনি করেছেন, এবং সেই এনসিপি আবার 11 দলীয় ঐক্যের মধ্যে আছে, কাজে 11 দলীয় ঐক্য সেটা মনে করে কিনা। বিরোধী দলের ভূমিকা আসলে যদি এভাবে বক্তব্য দিয়ে আসে তাহলে তো সাধারণ মানুষই বিভ্রান্ত হবে। আপনার মতামত জানতে চাই। জি ধন্যবাদ। সত্যি অর্থে মানে এত জটিল পর্যায়ে না গিয়ে আমরা যদি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার দল দুটোকে যদি পাশাপাশি রাখি, দেখেন জনাব তারেক রহমানের ব্যক্তিত্ব এবং সামাজিক প্রেক্ষাপটে ওনার চলাফেরা, কথাবার্তা, যে জনপ্রিয়তা অর্জন করেছে বা করছে এবং যে পর্যায়ে আছে, বর্তমানে তার দল, তার সরকার কিন্তু সেই পর্যায়ে নাই। সেটা কিন্তু 6 মাসের পর থেকে কিন্তু কমছে। কেন কমছে? কারণ হচ্ছে জনাব তারেক রহমান তার ব্যক্তিত্ব, তার কথাবার্তা, তার শালীনতাবোধ,
তার আরো কিছু ব্যবহার দিয়ে মানুষকে মুগ্ধ করতে পারছেন, কিন্তু ঠিক তার সরকার ঠিক তার উল্টো পিঠে হাঁটছে। কেন, কিভাবে হাঁটছে? যেমন তারা জবাবদিহিতা নিশ্চিত করতে পারছে না, আইন শৃঙ্খলার ভারসাম্য, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, অর্থনীতির চাকাটা ঠিক মতো ঘোরাতে পারছে না। শুধু তাই না, বিচার বিভাগের বিভিন্ন ইস্যুগুলো সামনে আসতেছে। তার সবকিছুতে মানে একটা কারাপশনের যে ইস্যুটা আমরা যেটা দেখেছি বন্ধ করার জন্য জুলাই হলো, সেই কারাপশনগুলো কিন্তু আগের মতোই ঠিক আবার নতুন দাপুটে ভাব নিয়ে চলা শুরু করেছে। কেন এটা হচ্ছে? কারণ এই জিনিসগুলোই 6 মাসের যদি আমরা এই সরকারের যদি একটা স্কেল ধরি, তাহলে কিন্তু দেখতে পাবো যে সরকার কিন্তু আসলে সামনের দিকে এগোচ্ছে নাকি পেছনের দিকে এগোচ্ছে। ধরেন আমরা ধরে নিলাম শেখ হাসিনা সরকার লাস্ট সরকার, বা ইউনূস সরকার যদি লাস্ট সরকার ধরি, জি। তাহলে শেখ হাসিনা সরকারের সবকিছু তো আমরা খারাপ যদি বলতে পারবো না, কিছু ভালো আছে। এখন আমাদের এই সরকার যদি ওই স্ট্যান্ডার্ড থেকে পেছনের দিকে যায়, তাহলে আমাদেরকে অবশ্যই তো কথা বলতে হবে। ডক্টর ইউনূস এসে হাসিনা সরকারের পরে থেকে আরেকটা স্ট্যান্ডার্ড সেট করে গেছে। এখন যদি বিএনপি সরকারের স্ট্যান্ডার্ডটা আমরা মাপবো কিভাবে? মাপার স্কেলটা হচ্ছে ডক্টর ইউনূসের সরকার থেকে বেটার কিছু পারফর্ম করা। তারা কি সেটা করতে পারছে? সেটা তারা বলুক কি করছে। মানে আপনার অ্যানালাইসিস কি বলে, মানে ইন্টার গভর্নমেন্টে চাইতো এই সরকারের 6 মাসের পারফরমেন্স খারাপ? আপনি দেখেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা। আচ্ছা। আপনি দেখেন মানে আপনাদের যে ইভেন তো গ্যাস তেল এগুলো নিয়ে যে ম্যানেজমেন্ট, আমি বলবো না প্রবলেম আছে প্রবলেম নাই, এগুলো এটা অবশ্যই আছে। ওনারা কিছু ওন করেছে, কিছু তাদের পূর্ববর্তী থেকে পেয়েছে, কিন্তু তারা পূর্ববর্তী থেকে পেয়েছে সেটা সরকারে আসার পর তারা কেন কোনো কমিশন করেনি? তারা কেন এটা জনগণের কাছে ডিসক্লোজ করে দেয়নি? আজকে আমরা এইভাবে সরকারটা পেয়েছে। আচ্ছা, আপনার বক্তব্যের এই অংশের একটা ছোট্ট ব্যাখ্যা জেনে এসে তারপর আবার আপনার কাছে আসি। একটু নীলুফা চৌধুরী মনি, আপনি কি একটু বলবেন, মানে ইন্টার গভর্নমেন্টের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে বিএনপি সরকার 6 মাসে পেছনেই হাঁটছে। এটা আসলে ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী তার অবজারভেশন থেকে বললেন। দেখেন, সাজ্জাদ সাহেব সুন্দর করে কথা বলে, কিন্তু তার মানে এই না যে সে তার দলের বাইরে কথা বলবে। তার দল তো সরকারি সম্পূর্ণ সুযোগ সুবিধা ভোগ করেছে ইন্টারিম সরকারের সময়। আপনি জানেন ইন্টারিম সরকার কতটুকু ব্যর্থ বাংলাদেশের মানুষকে বলে দিতে হয় না। এবং আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার 15.5 বছরে যেভাবে চুরি চামারি করেছে, শেখ হাসিনা যখন বলেছিল যে আমার পিয়নই তো 400 কোটি টাকার মালিক, আপনি খেয়াল করেন জনগণের কিন্তু রোষ সেই দিন থেকে চরম ভাবে উঠে গিয়েছিল। 15.5 বছরের পিয়ন বা তার স্টাফ, জি। অথচ ইন্টারিম সরকারের কিন্তু 7 মাসেই কিন্তু আমরা এলজিইডি উপদেষ্টার স্টাফকে দেখেছি। সো এই জায়গাতে যদি তারপরে বলে যে ইন্টারিমের চেয়ে বিএনপি খারাপ শাসন করছে, তার মানে কি? আপনি দেখেন একটা জিনিস কোন দিকে নিয়ে যাচ্ছে। আমি কথাগুলো বলতে চাচ্ছিলাম না। আমি জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা, উনাকে ভালো বলা হচ্ছে, কিন্তু ওনার সমস্ত কার্যক্রমকে খারাপ বলা হচ্ছে। আপনি খেয়াল করেন জি। তার মানে কি? তার মানে ওই জায়গায় ঠিক এইভাবে কিন্তু শেখ হাসিনা কেউ বলতো সব কাজ করে প্রধানমন্ত্রী, আর সব বসে থাকে, শুয়ে থাকে, ঘুমায় থাকে। তার মানে একটা জায়গায়, মানে অশুভ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে ধরনের কাজ করা দরকার, আমি বুঝি না যে বিএনপির নেতাকর্মীরা বুঝে কি বুঝে না আমি জানি না। এটা কিন্তু একটা মানে বড় একটা শুভঙ্করের ফাঁকির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফেলে দিচ্ছেন তারা, যে উনি সব ঠিক আছে, ওনার ম্যানেজ ঠিক এখানে আছে, কিন্তু ওনার কার্যক্রম ঠিক আছে। চারটা খাতের আচ্ছা, কথা ওনার বলেছেন। যদি সবই ঠিক থাকে, জি, প্লিজ এখানে 4টা পয়েন্টের কথা বলেছেন। প্রথমত সব ঠিক থাকে, জি, 4টা পয়েন্টের মধ্যে প্রথমটা জবাবদিহিতার কথা বলেছেন, অর্থনীতির এবং সাথে কিছু দুর্নীতিও বেড়েছে, এবং বিচার বিভাগের কথা বলেছেন। এই 3টি পয়েন্ট সামনে এনে সাজ্জাদ আলী চৌধুরী বললেন যে এই 3টা দিকে আসলে বিএনপি 6 মাসে পিছিয়েছে। আমি আপনাকে 6 মাসে কোনো হিসাবের জায়গা হলো না। জি। আপনার যে দেশে প্রায় 1.5 কোটি মামলা পেন্ডিং থাকে, সেই দেশে আপনার 6 মাসের হিসাব আপনি কিভাবে করেন? তারপরে আপনি বলতেছেন আপনি কথা বলার আগে প্রধানমন্ত্রী সুনাম করছেন, আর কাজের সময় আপনি প্রধানমন্ত্রী, মানে কি আপনার এই সরকার ফল করলে প্রধানমন্ত্রী নিজেই ফল, তাহলে আপনি প্রধানমন্ত্রী সুনামটা কেন করছেন? এইখানেই হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনটাই আরেক দিকে নিয়ে যাওয়ার জন্য
একটা রাস্তা বের করছে, তারা বাইপাস করে একটা রাস্তা বের আমি করা একটু হচ্ছে। ব্যাখ্যাটা শুনে আসি কেন এরকম করে, ব্যাখ্যাটা শুনে আসি যদি বলি। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আমি দুদিন আগেও খুব সম্ভবত মিয়া গোলাম পরোয়ারের এই স্টেটমেন্টটা দেখছিলাম। তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পোশাক আশাক, কথা বলা, লাইফস্টাইল, এগুলোর অনেকটাই তার নেতাকর্মীদের মধ্যে নেই। অর্থাৎ সব জায়গায় ঠিক এই স্ট্র্যাটেজিটাই ছিল যে প্রধানমন্ত্রী খুবই ভালো কিন্তু দলটা খুব খারাপ, বা অন্যান্য নেতাকর্মীরা আসলে ভালো করতে পারছে না। এটা কি কোনো ডিজাইন যেটা বলা হচ্ছে, কোনো রাজনৈতিক কৌশল বক্তব্যের? এটা আসলে রাজনৈতিক কৌশল না, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি জানি না যে আমাদের উনি কি বলেছেন, সেটা আমার নলেজও নেই, জি। কিন্তু এটা তো বাস্তবতা। আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে যেরকম বিহেভিয়ার পাচ্ছি, যেরকম তার তার আচরণ থেকে এবং তার জেস্টার থেকে যেটা পাচ্ছি, তার দলের অন্যান্য নেতা বলেন, কর্মী বলেন, মন্ত্রী বলেন, তাদের কাছ থেকে আমরা সেটা পাচ্ছি। জি। ধরেন এখন ধরেন আপনি জুলাই নিয়ে একটু আগে কথা বলছিলেন, যেমন ধরেন আমরা যদি 52 ভাষা আন্দোলনকে যদি আমাদের ভাষার স্বাধীনতার একটা মানদণ্ড ধরি, আমরা যদি 71কে আমাদের স্বাধিকার আন্দোলন অথবা আমাদের স্বাধীনতার যে যে একটা যদি মানদণ্ড ধরি, তাহলে জুলাইকে মানদণ্ড ধরতে হবে স্বাধীনতার 50 বছর পরে জবাবদিহিতার মানদণ্ড, আমাদের সক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য মানদণ্ড, আমাদের বিচার বিভাগের স্বাধীনতার মানদণ্ড, আমাদের করাপশন ফ্রি পৃথিবী বা বাংলাদেশ তৈরি করার জন্য একটা মানদণ্ড, আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আন্ডারে আনার জন্য একটা মানদণ্ড, এবং শুধু তাই না, বাংলাদেশের অর্থনীতিকে সামগ্রিকভাবে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা মানদণ্ড। কিন্তু আমরা জুলাই পাওয়ার পরে এখন যেটা দেখা যাচ্ছে, জুলাইকে বাস্তবায়ন না করে সেটাকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন মনে হবে? কারণ বিএনপির মানে শীর্ষ নেতা থেকে শুরু করে সবাই বলেছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। হ্যাঁ, এটাই প্রবলেমটা হচ্ছে। বিরোধী দল বলছে জুলাইয়ের তারা বাস্তবায়ন করেই ছাড়বে না। এখন বিরোধী দলের হাতে আসলে কিছু নেই। আবার সরকারি দল বলছে কি আমরা বাস্তবায়ন করব, অক্ষরে অক্ষরে সবকিছু বাস্তবায়ন করব, কিন্তু সেটা হচ্ছে কখন? কিন্তু দেখেন বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু বারবার এই কথাটাই বলছেন বাস্তবায়ন করবেন, জি। এবং তিনি কিন্তু, আমি মনে করি তিনি ব্যক্তিগতভাবে এটা চেষ্টা করছেন, কিন্তু কিন্তু তার দলের বা সরকারে এবং ইভেন তো শেষ যিনি কর্মী আছেন সে পর্যন্ত তার মেসেজটা তারা বহন করতে পারছেন কিনা, তিনি তাদেরকে এই মেসেজটা দিতে পারছেন কিনা ঠিক মতো। এখন মনিয়াপা হয়তো আমাকে ভুল বুঝতেছেন, আমি একটা ডিজাইনের কথা বলতে আসলে প্রধানমন্ত্রী বিরোধী দলকে মেসেজ দিতে আমি একটু শেষ পারছেন, করি, কিন্তু সরকারি দলকে মেসেজ দিতে পারছেন না, ঠিক না? সমস্যাটা হচ্ছে এইটাই হচ্ছে, মানুষ ভাবছে, আমি মানুষের চিন্তাটুকু এখানে বলছি। বুঝতে পারছি। আমি আপনার কাছে আসবো, যেহেতু নীলুফার চৌধুরী মনি দেশের বাইরে আছেন, অনেক সেমিনারে অ্যাটেন্ড করছেন, ওনার কাছ থেকে শেষ মন্তব্যটা নিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলা যাবে। নীলুফার চৌধুরী মনি, এটা একটু বলবেন, মানে আদৌ কি প্রধানমন্ত্রীর বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে না, যেটা আসলে ব্যারিস্টার সাজ্জাদ বললেন? দেখেন, প্রধানমন্ত্রীর বার্তাও তৃণমূল পর্যন্ত পৌঁছাচ্ছে, কাজও স্মুথলি হচ্ছে। যেটুকু হচ্ছে 15 বছর, 17 বছর, প্রায় 20 বছর, 15.5 বছর ফ্যাসিস্টের, তার আগে 2 বছর নির্বাচিত সরকারের, তারপরে 1.5 বছর ইন্টারিম সরকারের, প্রায় 20 বছরের কাছাকাছি সময়ের যে জঞ্জাল, সেই জঞ্জাল আপনি প্রধানমন্ত্রীর কাছে আলাদিনের চেরাগ নাই যে একদম ঘষা দিলেই সবকিছু ওকে হয়ে যাবে। ওকে করার জন্য তাকে সময় দিতে হবে। যে দেশের প্রধানমন্ত্রী আপনার সিটি কর্পোরেশনের ময়লা ঠিক আছে কিনা, পরিষ্কার হয়েছে কিনা দেখার জন্য তাকে যেতে হয়, আপনি বুঝেন যে সে কাজ করছে, পাশাপাশি তার লোকজনও কাজ করছে। আপনি প্রধানমন্ত্রী যে ধরেন খুব ভালো মানুষ, আমি তার কর্মী, বলেন তো সাজ্জাদ ভাইয়ের সাথে আমি কবে দুর্ব্যবহার করেছি বা কার সাথে? তো আমার মতো কর্মী অগণিত কর্মী আছে বিএনপিতে। এখন হাতের 5 আঙ্গুল সমান হয় না, একটা তাদের মধ্যে এরকম আছে অনেকেরই। তো সারা বাংলাদেশে জামাত যা করে বেড়াচ্ছে, একজন মাসুদ যখন বলে আমি 2 ঘন্টায় মেজর ট্রান্সফার করেছি, 1 ঘন্টায় আমি ওসি ট্রান্সফার করেছি, কত ক্ষমতা! তো বিএনপির কেউ কি এই কথাটা বলেছে? আমি কখনো বলেছি? আমি কল্পনাই করতে পারি না। যেটা মাসুদ করতে পারে আমি ওটা কল্পনাও করতে পারি না। অথচ বিএনপি সবচেয়ে বেশি সময় সরকার আছে, আমি চিন্তাই করতে পারি না। মনে হয় যে একটা মানুষকে আমি হার্ট করে আরেকটা মানুষের জন্য জবরদস্তিমূলক কাজ করব। মাসুদরা জবরদস্তিমূলক কাজ করছে, আমরা কিন্তু বলতেও পারি না। আর আমরা কিছু করছি না সেটা তারা বলে বেড়াচ্ছে। এমনও হয়েছে, একজন মাননীয় সংসদ সদস্য আমাকে বললেন সেদিন যে রাতে
তার এলাকায় হয়েছে, খুলনা এলাকার এমপি উনি জি। বললেন তার এলাকায় রাতে একজন জামাতের নেপথ্যে কর্মী গিয়ে থ্রেট দিয়ে আসছে যে আমাকে সকালের মধ্যে 50,000 টাকা দিবা। তারপরে তো সে লোক ভয় পাইছে। পরদিন সকালবেলা জামাতের বেশ কয়েকজন নেতারা গিয়েছে তার বাসায়, শুনলাম তোমাকে নাকি কে থ্রেট দিয়ে গেছে, ফোন করছে, তোমাকে যদি এই যে আমাদের নাম্বার রাখো, তোমাকে যদি এরপরে কেউ থ্রেট দেয় ফোন করে আমাদের এই নাম্বারে তুমি যোগাযোগ করবা। দেখছেন কি অভিনব কায়দায় তারা কাজগুলো করে। এটা কি তার আমরা মানে এই বলছি না যে আমরা ফেরেশতা। চাঁদা বলতে পারি এটা? অবশ্যই চাঁদা চেয়েই তো চাইছে। আপনি কথাগুলো বুঝেন যে নেপথ্যে চাঁদাবাজ সেজে গেল তাদেরই লোক, আবার সকালবেলা তারা এটা কি ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী কোনো ব্যাখ্যা দিতে পারবেন? জামাত ইসলামী এভাবে তাদের কর্মীরা চাঁদা নিচ্ছে, এটা তো আসলে ব্যাখ্যা আমি নিচ্ছেন বলি না, আমি শেষ করি আচ্ছা, একটু শেষ করি তাহলে। আমি নিচ্ছেন বলি না, আমি বললাম যে এইভাবে অভিনব কায়দায় তারা এগুলো ছড়াচ্ছে, বিএনপির নাম দিয়ে এটা আচ্ছা। বলছে বলে তারা আবার গিয়ে মলম লাগানোর জন্য তারা গিয়ে যাচ্ছে। মানে তার মানে fact এবং একই সঙ্গে দুইটা হলো, আচ্ছা যা কর্মী তাদের নতুন করে পাওয়া গেল, আবার তারা থ্রেট দিল বিএনপির নাম বলে। এটা বলছি আমি। জি, সাজেদ আলী চৌধুরী। আচ্ছা, এটা হচ্ছে মানে জামাতের এটা কোনো ডিজাইন প্রপার বলতে পারবে, কিন্তু আমার মনে হচ্ছে যদি সমঝোতার ভিত্তিতে চায় তাহলে মনে হয় এটা চাঁদা হবে না। কারণ সমঝোতার ভিত্তিতে হলে এটা চাঁদা হবে না, এটা তো বিএনপির একজন মন্ত্রী বলেছেন। এখন এটা মনিয়াপার ক্লিয়ার করা উচিত যে এটা কি সমঝোতার ভিত্তিতে চেয়েছে নাকি অসমঝোতার? থ্রেট দিয়েছে রাতে গিয়ে জামাতের লোক বিএনপি সেজে থ্রেট মানে দিয়েছে, BNP সেজে সকালে ফোন জামাতের করেছে। লোকরা আবার মলম নিয়ে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে স্যালাইন নিয়ে গেছে, এটা বলছে এই যে ফোন নাম্বার, কিছু হলে আমাদের খবর দিবেন, আমরা আপনার পাশে আছি। হ্যাঁ। কি অভিনব কায়দায় সেটাই। মানুষকে এখন এটা কোনো control করা। পত্রিকায় এইসব দেখলাম না অবশ্য। একটা মানুষকে সাময়িক বোকা বানানো যায়, পুরো সময় বোকা বানানো যায় না, বুঝছেন? এই পুরো সময় বানানো যায় নাই বলে বিএনপির ঘরে দুর্গের মধ্যে আপনারা নারীদেরকে পাঠায় আঘাত করায় বেহেশতের টিকিট বিক্রি করতে চাইছেন। বেহেশতের টিকিটে নারীরা কিন্তু 11th আওয়ারে ঠিকই বুঝছে যে এটা কোন টিকিট, এটা কেমন টিকিট। জি, সাজেদ আলী চৌধুরী। আচ্ছা, মনিয়াপা দেশের বাইরে আছে তো সেজন্য ওনাকে আমি ইন্টারাপ্ট করছিলাম না, কারণ হচ্ছে উনি সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যেটা বলছেন যে গল্পটা সেটা কি সেটা আসলে আমরা আসলে কোনো পত্রিকায় দেখিনি, অথবা ইভেন দো সেটা নিয়ে কোনো মামলা হয়েছে সেরকম কোনো রিপোর্টও দেখিনি। তবে এই জিনিসটা কাল্পনিক মনে হচ্ছে, এটা পুরোপুরি মনে হচ্ছে কাল্পনিক। আর যদি সত্য হয়েও থাকে তাহলে সেটা আসলে কোথাও আমরা দেখিনি, যেহেতু এটাকে আসলে সত্য বলে আমি মনে করতে পারছি না। তবে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে ওনাদেরই তো দলে চাঁদাবাজ কারা করে, চাঁদাবাজি কারা করে, যারা ক্ষমতায় থাকে তারা। কারণ যারা বিরোধী দলে থাকে তারা আসলে চাঁদা নেয়ার থেকে তারা আসলে দৌড়ের উপর থাকে সারাক্ষণ। না না, আপনি বুঝতে পারছেন সাজ্জাদ ভাই, পুরো ঢুকে কিন্তু জীবন বাঁচাতে ইয়াতে থাকে। আপনারা চিটিং করে রাতে যাচ্ছেন বিএনপি থেকে চাঁদার কথা বলতে, চিটিং করছেন, সকালে আবার গিয়ে ওইখানে মালম লাগাচ্ছেন যে কেউ যদি হয় এই আমার নাম্বার, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তা বুঝছেন আপনারা কতটা চিটিং করে এই কাজগুলা করা হচ্ছে? মানে বিষয়টা অনেকটা এরকম যে ফ্যাক্ট তৈরি করা, তারপর সেটার একটা সলিউশন দিয়ে দেয়া। হ্যাঁ, সেটা আসলে মনিয়াপাকে কাল্পনিক বলছে নাকি বুঝে শুনে বলছে নাকি আন্দাজে বলছে, আমি তো এমপির বরাত দিয়ে বললাম। এখন এরকমও হতে পারে হয়তো বিএনপির লোকই ফোন দিয়েছে, তারপরে উনি আবার জামাতের লোক শুনে গিয়ে তাকে উদ্ধার করার জন্য ত্রাতা হিসেবে গেছে, এটাও তো হতে পারে। এখন মনিয়াপার কথা আসলে সত্য বলে ধরে নেওয়াটা একটু জটিল, কারণ হচ্ছে এটা পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি নিয়ে বলেছে, আর এটা নিয়ে কোনো মামলা যেহেতু হয়নি, কোনো পত্রিকায় যেহেতু বুঝতে পারছি, আপনি শুধু এই কথাটা একটু অ্যানসারটা ব্যারিস্টার সাজেদ আলী চৌধুরী সবশেষে একটু দিয়ে নেবেন। নাহিদ ইসলাম এনসিপির পক্ষ থেকে যে কথাটা বলেছেন, আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কিনা যে সরকার পুরোপুরি ব্যর্থ? জি, দেখেন, সরকারকে এখন ব্যর্থ বলার সুযোগ নেই, কারণ মাত্র 6 মাস। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সরকার যেভাবে বাঁচতে চাচ্ছে, তারা আওয়ামী লীগ সরকার, ইভেন দোজ দেখেন আওয়ামী লীগ সরকারের ঘাড়ে রেখে সবকিছু ব্যর্থতাটাকে আওয়ামী লীগ সরকারের ঘাড়ে রাখতে চাচ্ছে, অথবা ইউনূস সরকারের ঘাড়ে রাখতে চাচ্ছে। এটাও কিন্তু 17 বছর যারা দেশ শাসন করলো। আমি একটু শেষ করি প্লিজ। কারণ হচ্ছে আপনি যেদিন সরকার গঠন করলেন, আপনার সেদিন উচিত ছিল ডিসক্লোজ করা
আপনি কিভাবে সরকার পেয়েছেন, আপনি 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 কেমন ধরনের সরকার পেয়েছেন, আপনি কি কি লফল গুলো আচ্ছা, আপনি ব্যারিস্টার সাজিদ নিয়ে চৌধুরী, আমি এখান থেকে সরকার আলাপটা শুরু করবো। একটা বিরতিতে আমাকে যেতেই হচ্ছে এবং ফিরে এসে নিশ্চয়ই এখান থেকে আলাপটা শুরু করবো এবং আমি শিওর মোস্তফা মামুনের কাছে কিছু প্রশ্ন আছে, সেগুলো একটু জানার চেষ্টা করবো। এবং এই ফাঁকে নীলুফা চৌধুরী মনে আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি দেশে বাইরে থেকেও সময় দিচ্ছেন। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে কথা হবে আপনার সঙ্গে। মাহফুজুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা, কারণ অনেকগুলো ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে, কিন্তু আমরা আসলে সবচেয়ে বেশি জানতে চাই প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে 2 দেশ কাজ করছে, এটা পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। কি ধরনের কাজ করছে, কোথায় গিয়ে আটকে আছে, নেগোসিয়েশনের জায়গাটা আসলে কেমন হওয়া উচিত, সবটা নিয়ে আলাপ করব। তার আগে আমরা আগের আলাপটা একটু শেষ করতে চাই। ব্যারিস্টার সাজিদ চৌধুরী, খুব দ্রুত একটু বলবেন, আপনি নিজে বলছেন যে সরকারকে পুরোপুরি ব্যর্থ বলার সময় আসলে 6 মাসে হয়নি, যদিও অনেকগুলো দিক থেকে আপনার মনে হয়েছে যে সরকারের যতটা প্রত্যাশা সেটা হচ্ছে না, কিছু কিছু জায়গায় আপনি নিজে হতাশও হয়েছেন, কিন্তু তারপরও আপনার মনে হয়েছে কিনা যে এই মুহূর্তে লং মার্চ করা, এই মুহূর্তে আসলে ফ্যাসিবাদ কাঠামোতে দেশ ধ্বংস করা হচ্ছে, স্টেটমেন্টগুলো দেওয়ার সময় কিনা? জি। দেখেন, সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে বিরোধী দল তো একটা স্টেক হোল্ডার এই সরকারের, মানে সেটা হয়তো বিরোধিতার সংসদের, যদি আমরা স্টেক হোল্ডার ধরি, তারাও কিন্তু সরকারকে অ্যাসিস্ট করার একটা সুযোগ রাখে। কিভাবে রাখে? যেমন তারা যদি সরকারের ভাষায় কথা বলে, গত টার্মে আমরা যেভাবে দেখেছিলাম সরকারের প্রশংসায় না, বিরোধী দল সরকার টোনে কথা বলবে না, এটাই স্বাভাবিক, এবং এই জায়গা থেকে এই বিরোধী দল যথেষ্ট স্ট্রং, কিন্তু মুশকিল হচ্ছে অতি বলে ফেলাটা আর কি, মানে পুরোপুরি ব্যর্থ, ফ্যাসিবাদে ধ্বংস হয়ে যাওয়া, নানা কিছু। এখন সেটা তাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে সেটা তারাই ভালো বলতে পারবে এবং সেটা তারাই নির্ধারণ করবে। কিন্তু আমরা যদি বর্তমান উপমহাদেশ বলেন, বাংলাদেশের অতীত প্রেক্ষাপট যদি আমরা দেখতে পাই, জি। তাহলে কিন্তু বিরোধী দলের ভাষা কিন্তু সবসময় এরকমই হয়ে থাকে এবং এটা কিন্তু স্ট্যান্ডার্ড। এটা যদি এইখানে যদি আপনি ইউরোপের স্ট্যান্ডার্ড দেখতে চান, তাহলে তো আর এটা পাবেন না। সবচেয়ে বড় যেটা কথা হচ্ছে যে সরকারের 6 মাসের ব্যর্থতা বা সফলতার হিসাব যদি আমরা সাধারণ মানুষ হিসেবে একটা চোখে দেখি, কিন্তু যখন তারা বিরোধী দলগুলো দেখে তারা অবশ্যই ডিফারেন্ট চোখে দেখবে সেটা, এবং তাদের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ডিফারেন্ট হবে। কিন্তু তাদের এখন মূল ইস্যুটা হচ্ছে জুলাই ইস্যু, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইকে সামনে নিয়ে আসা, যেটা সরকার আসলে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জুলাইয়ের যে স্পেসিফিক ইস্যুগুলো ছিল সেগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে দীর্ঘতি, অথবা সেটাকে বারবার পেছনের দিকে ঠেলে দেওয়া ইস্যুগুলোকে, এটা আসলে এটার জন্যই আমি মনে করি তাদের ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা একদম পরিষ্কার করেছেন। আমি আমার হাতে আরেকটা ইস্যু রয়েছে, সেখানে যাব, আপাতত আলাপটা শেষ করি। মোস্তফা মামুন, যদি আপনি সবশেষ মন্তব্য করেন, কারণ একটা বিষয় একটু আলাপ করতে ইচ্ছা করছে, কারণ ইদানিং বিরোধী দলের পক্ষ থেকে আমরা এরকম ধারায় কথা বলতে খুব দেখছি যে প্রধানমন্ত্রী খুবই ভালো, তিনি অনুকরণীয়, কিন্তু মুশকিল হচ্ছে তার দল সেই লাইনে হাঁটছে না। কি বলবেন আসলে? এটা বাংলাদেশে এটাও একটা স্টাইল আসলে। এই ডিজাইন নিয়ে অনেক কথা বললেন না, বাংলাদেশে একটা ট্রেডিশনাল ডিজাইন, কিন্তু সমালোচনা করার জন্য একটা জায়গাকে সেফ রেখে তারপরে বলা, এবং এইটা কিন্তু আমি জানি না যে এইটা তো কৌশল হিসাবে ভালো, তাৎক্ষণিকভাবে আপনার উপর খুব বেশি নেই, যেহেতু আপনি একটা জায়গাকে আপনি মানে প্রোটেকশন দিয়ে নিচ্ছেন যে উনি খুব ভালো, ফলে আপনি মোটামুটি সমালোচনার একটা স্পেস পাবেন, স্পেস ক্রিয়েট করার জন্য এটা করা হয়। কিন্তু এটা করতে গিয়ে আমরা যে জায়গাটা করি, ইভেন দলের ভিতরেও যখন হয় তখনও কিন্তু আপনি দেখবেন একজনকে বলে যে আমাদের দলের নেতা সব ঠিক আছে, কিন্তু এই করে নেতাদের আমরা একটা গড লাইক জায়গায় নিয়ে আমরা অনেক ক্ষেত্রে আসলে তাদেরকে ওভার প্রেজিং করে অনেক ক্ষেত্রে তাদের রিয়েল অবস্থাটা বুঝতে দেয় না, এবং সেটা তারপর হচ্ছে নির্বাচনে গিয়ে টের পাওয়া যায়। বাংলাদেশে কিন্তু প্রায় সব সময় ক্ষমতাসীন দল কিন্তু পরবার নির্বাচনে হেরেছে, আমরা যদি ক্রেডিবল ইলেকশনগুলো দেখি। ফলে এটা সাধারণত আমরা দেখেছি অতীতে দলের লোকজন করতো, এখন বিরোধী দল এটাতে যোগ দিয়েছে, ফলে এটা আমার কাছে নতুন জায়গা মনে হচ্ছে। আরেকটা জিনিস, যেহেতু ওরা দুজন তর্ক করলেন, এই ধরনের রাজনৈতিক বিতর্ক আসলে আমরা জেনে জানি, আমরা এইসব ক্ষেত্রে শুনি, এবং এই শোনাটাও নতুন মনে হয় না, কারণ পুরোনো আমরা শুনে আসছি কোন ভাষায় কথা বলবেন, কেউ একটু মাইল্ড ভাষায় কথা বলেন, যেমন এই আমাদের সহ আলোচক যিনি তিনি করছেন, হ্যাঁ, কেউ আর্টিকুলেট ল্যাঙ্গুয়েজে করেন, কেউ লজিক্যালি করেন, কেউ ইলজিক্যালি করেন, কেউ ইরেশনালি করেন, বটম লাইনটা প্রায় অলমোস্ট সেমই থাকে, কেউ হেসে বলেন, কেউ চিৎকার করে বলেন। তো যাই উনি হেসে বলছেন, এটা ভালো, সুন্দরভাবে বলছেন, কিন্তু আমরা দুইটা জিনিস আমি মনে করি দেখার বিষয়, সেটা হচ্ছে আমরা যদি আইনশৃঙ্খলা বলি, আইনশৃঙ্খলা অবস্থা ভালো না, আমাদের মানতেই হবে, অনিরাপত্তা, খুন ইত্যাদি ঘটছে, রাজনৈতিক সহিংসতায় ব্যাপক খুনাখুনি ঘটছে, কিন্তু একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে, আমরা আবার যদি প্যারামিটারটা যদি আমরা দেখি, তাহলে ইন্টারিম আমলের চেয়ে আইনশৃঙ্খলা অবশ্যই ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তখন
যে মব আতঙ্ক ছিল তখন মানুষ আইন হাতে তুলে নিয়েছিল। বাংলা মানে ধরেন আইন শৃঙ্খলার বাহিনী যখন দুর্বল হয়ে পড়ে মানুষ যখন আইন হাতে তুলে নেয়, সেটার ধারাবাহিকতা কিন্তু এখনও আছে, কোনো কোনো ক্ষেত্রে মানুষ নিচ্ছে। কিন্তু এতে হল এই জায়গাটা থেকে আপনার দিতে হবে। কিন্তু আবার একই সঙ্গে এখনকার সরকার কিন্তু অনেক দলীয়করণের ঘটনা ঘটছে তীব্রভাবে, ব্যাপকভাবে। মানে সমালোচনার জায়গা আছে, কিন্তু ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ বা ব্যর্থ বলা যাবে না, কিন্তু কিছু কিছু প্যারামিটারে তারা ইন্টারিমের চেয়ে যদি আইন শৃঙ্খলা আমরা বলি, এটা তাদের প্রতি অবিচার করা, বরং ইন্টারিম যে আইন শৃঙ্খলাহীনতা ছিল সেইটা আসলে কন্টিনিউ করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। আমি আরেকটা পয়েন্টে একটু আলাপ করতে চাই। মাহফুজুর রহমান আছেন, সাবেক রাষ্ট্রদূত, তবে তার আগে আপনার কাছ থেকে আলাপটা শুরুটা করতে চাই। আমরা প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন এরকম কোনো কনফার্মেশন আমরা দেইনি, কিন্তু তারপর আমরা দেখতে পেলাম ভারতের প্রায় 6 থেকে 7টি গণমাধ্যম, মেইনস্ট্রিমের টেলিভিশন চ্যানেল এবং অবশ্যই দৈনিক পত্রিকাগুলো রিপোর্ট করে ফেলেছে 23 থেকে 25 আগস্টের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন। এমনকি এভাবেও বলে দেওয়া হয়েছে যে কোন কোন মিটিংগুলো হবে, কোথায় হবে, কি কি আলোচনায় থাকতে পারে। অথচ আমাদের দিক থেকে কনফার্মেশন আসেনি। তাদের দেশের সরকারের পক্ষ থেকে জয়সওয়াল, রণধীর জয়সওয়াল, তিনিও বলেছেন এমন কোনো দিনক্ষণ এখনো ফিক্সড হয়নি, আলোচনা চলছে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরোপুরি সাজিয়ে ফেললো যে এই ঘটনাগুলো ঘটবে। প্রথম কথা হচ্ছে কেন এটা হচ্ছে, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রীর সফরটা কেন আটকে গেল, কোথায় গিয়ে? দেখেন, এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। প্রথম কথা হচ্ছে মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া যেটা করছে, অনেকগুলো জায়গায় আমরা দেখছি গত 2 বছর ধরে ইন্ডিয়ান মিডিয়া যে সাধারণ বাংলাদেশ সম্পর্কে তাদের 15-20 বছরে একরকম একটা সম্পর্ক তৈরি হচ্ছে না। বা তারও আগে যদি আমরা দেখি 91 থেকে যদি আমরা শুরু করি, সেই সময়ের মধ্যে যখন নতুন গভর্নমেন্ট আসলো বা সামরিক শাসনে একরকম ছিল, তো নতুন সরকার আসার পরে তারা অনেকগুলো ক্ষেত্রে ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু ইম্পোজ করার চেষ্টা করছে, বা তারা ট্রেডিশনালি তারা যেভাবে দেখে অভ্যস্ত, তারা যে সোর্সের মাধ্যমে পায়, যেভাবে পায়, সেইগুলো হয়তো কাজ করছে না। এরকম অনেকগুলো জিনিস হয়েছে। ফলে ইন্ডিয়ান মিডিয়া কিছু কিছু ইম্পোজ করার চেষ্টা করছে, কিছু কিছু অ্যাজাম্পশন দিচ্ছে, যে অ্যাজাম্পশনগুলো আসলে তারা তাদের সোর্সিং ঠিক থাকছে না, এবং তারা অনেকগুলো ক্ষেত্রে অফিসিয়াল যে ভার্সন, বাংলাদেশের ভার্সনটাকে আমার মনে হয় কাছে মনে তারা গুরুত্ব দিচ্ছে না। এইটা হচ্ছে প্রবলেম। কারণ অতীতে তারা দেখা যেত মোটামুটি ইন্ডিয়া যেরকমভাবে বলতো ওরকম হয়ে যেত। ফলে বাংলাদেশ যে স্ট্রংলি, বাংলাদেশের যে এখানে বার্গেনিং জায়গায় আছে, এই বাংলাদেশ সরকার বা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশ সরকার যে তার নানা রকম চাহিদা, সে একটা লেভেলে বার্গেইন করতে চায়, সমতার জায়গায় থাকতে চায়, কঠোর ভাষায় কথা বলছে, এগুলো আমার মনে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া জিনিসটাকে, এই বাস্তবতার অনেক ক্ষেত্রে আসলে তারা খুব মানছে না। এই কারণে তারা, কারণ আমাদেরকে কোনো কনফার্মেশন নাই, 2 দিন আগে বলে দিচ্ছে তাদের শিডিউল, এটা আমাদের অবাক করেছে। এবং যেহেতু ঘটনাটা ঘটে নাই, ফলে আমরা বলতেই পারি যে তাদের সোর্সিং ঠিক ছিল না, এবং তারা বর্তমান যে পরিবর্তিত বাস্তবতাটা, এটা বোধহয় তারা সঠিকভাবে অনুধাবন করতে পারছে না। এরকম জায়গা থেকে হচ্ছে। আর আটকে যাচ্ছে কেন? যেহেতু বাংলাদেশ কিছু কিছু জায়গায় বাংলাদেশ ক্লিয়ারেন্স চায়, কিছু কিছু প্রশ্ন বাংলাদেশ জানতে চায় পরিষ্কার করে, সেটা আমাদের দিক থেকে বলা হচ্ছে যে কোন কোন জায়গা যে সঠিক পরিবেশ বলতে একটা বড় জায়গা তো আছে যে শেখ হাসিনার, এটা তো পরিষ্কার করে বলেছে যে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন এবং তিনি ভারতে বসে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন, আমাদের সরকার যেটা মনে করছে, বিশেষ করে তার প্রেস কনফারেন্সের পর সেটাকে পয়েন্ট রেজ করেছে। তো তার জবাবে ভারত আবার একটা কূটনৈতিক কাজ করেছে, ভারত ওটা কোর্টের দিকে ঠেলে দিয়েছে, বলছে আদালত করবে। তো এটাও একটা মানে ডিপ্লোম্যাটিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ড, মানে এটা হচ্ছে কি বলা যায়, একটা ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড থ্রু পলিটিক্স, যে মানে ইয়ে করা আর কি, এইভাবে করে দিয়েছে। ফলে ওইটার সলিউশন না হলে বাংলাদেশ তো তার স্ট্যান্ডে থাকতে চায় না। বলে বাংলাদেশ, আমার ধারণা প্রধানমন্ত্রী হয়তো নিশ্চয়ই সফর করবেন, এত বড় প্রতিবেশী ভারতের সঙ্গে আমাদের অনেক রকম সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা বাংলাদেশ একটা জায়গায় থেকে বাংলাদেশ যেতে চায়। আমি একটু জনাব মাহফুজুর রহমান আপনার মতামতটা নিই, কারণ অনেকে আসলে 4-5টি জায়গা ফোকাস করার চেষ্টা করছেন। প্রথম বিষয়টা হচ্ছে বাংলাদেশ যে নতুন স্লোগানটা একদম মূলনীতি হিসেবে সেট করেছে, বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এই ব্যাপারটা আসলে ভারত তার ফরেন পলিসির সঙ্গে খুব বেশি মানিয়ে নিতে পারছে না কিংবা মানাচ্ছে না। সেখানে তারা একটা আলোচনা জারি রাখার চেষ্টা করছে, ওই কনফ্লিক্টের কারণে আসলে সফরটা আটকে আছে। অনেকে আবার এটাও বোঝার চেষ্টা করছে যে দাবি, যে শর্ত বাংলাদেশ আগে থেকেই বলে দিয়েছে, সেটার সাথে ভারত একমত না, কিংবা তারা একটা ট্রাম্প কার্ড হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করতে চায়, যেটার জন্য তারা আসলে সরাসরি আলাপে আসছে না, যে কারণে সফরটা আটকে আছে। এরকম নানা ন্যারেটিভ, নানা কিছু। আপনার কূটনীতির চোখ দিয়ে একটু বলবেন আসলে কি কারণে আটকে যাচ্ছে? জি, আপনি তো অনেকগুলো আপনার প্যারামিটার এখানে নিয়ে এসেছেন, আমার সবগুলি মনে থাকবে কিনা সন্দেহ আছে। জি, তবু আমি বলছি, এক এক করে বলার চেষ্টা করছি। জি, 2 দেশের মধ্যে আপনার সফর এক্সচেঞ্জ হবে, এটা খুব স্বাভাবিক। যদিও সম্পর্কে টানাপোড়েন আছে, তারপরেও
সফরের মতো একটা বিষয়, সেটা থেকে আমরা হয়তো কেউই এড়াতে পারবো না। একটা না একটা সময় আমাদের প্রধানমন্ত্রী যেহেতু নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, সুতরাং প্রতিবেশী দেশে যাওয়াটা খুব অস্বাভাবিক কোনো ঘটনা না, বরঞ্চ এটাই স্বাভাবিক। কিন্তু কোন সময়ে যাবেন না যাবেন এটা অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর যে শিডিউল আছে সেইটা একটা বিবেচনা যে সেইভাবে নির্ধারিত হয়। এবং দ্বিতীয় নির্ধারিত হওয়ার এখানে আরেকটা ক্ষেত্র হলো, সেটা হলো দু দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন অতিক্রম করে কতটা স্বাভাবিক অবস্থায় দু দেশের সম্পর্কটাকে আনা যায় সেইটা। সেই কথাটাই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা একটা উপযোগী পরিবেশ বা অনুকূল একটা পরিবেশ দেখতে চায়। এবং সেই দেখাটা মানে ঠিক এক্স্যাক্টলি কোন বিষয়টা হলে এই অনুকূল পরিবেশ হবে বলে বাংলাদেশ মনে করে, সেটা বাংলাদেশ কিছুটা আপনার ওই প্রেস কনফারেন্সের সময় বলেছে, বাকিটা হয়তো দুই দেশের মধ্যে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন বলছে। কেননা এটা খুবই স্বাভাবিক যে বাংলাদেশ পক্ষ একটা জিনিস দাবি করেছে, হয়তোবা সেই দাবির পুরোটা বাংলাদেশের মতো করে সমাধান নাও হতে পারে, কিন্তু বাংলাদেশ যদি দেখে যে একটা পজিটিভ রেসপন্স ভারতের দিক থেকে এসেছে, তাহলে হয়তো আমরা মনে করতে পারবো যে পরিবেশটা অনুকূল হচ্ছে বা অনুকূল হওয়ার দিকে যাচ্ছে। তখন হয়তো প্রধানমন্ত্রী এই সফরটা গ্রহণ করতে পারেন। আর যেভাবে ভারতের দিক থেকে আপনার তারিখ বিভিন্ন সময় ঘোষণা করা হচ্ছে, তাতে বাংলাদেশের আপনার আমরা যেটা বারবার বলে আসছি যে বাংলাদেশ ফার্স্ট, সেই নীতিটা কিন্তু তখন থাকবে না। যদি আমরা দেখি যে ভারতের দিক থেকে এমনকি তাদের মিডিয়া, সরকারও না, মিডিয়া যে ধরনের ডেট ঘোষণা করছে এক্স্যাক্টলি সেই ডেটেই যদি ভিজিটটা হয়, তাহলে তখন কিন্তু এই বাংলাদেশের পররাষ্ট্র নীতিটা প্রশ্নবিদ্ধ হবে। তো আমরা যদি আমাদের টার্মসেই ওই সফরের দিন তারিখ সূচি এগুলো নিশ্চিত করতে পারি, তাহলেই কিন্তু একটা রিফ্লেকশন দেখা যাবে যে সেটা এইটা ঠিক হলো আছে, কিন্তু বাংলাদেশ অনেক অনেক ফার্স্ট অনেক বিশ্লেষকরা এইভাবে বোঝানোর চেষ্টা করেন বা এইভাবে বলেন। আমি একটু কোট করতে চাই এই অর্থে যে আপনি আসলে এটার সাথে সমর্থন করেন কিনা। ধরুন তাদের দিক থেকে বক্তব্য হচ্ছে যে ভারত যদি সত্যি দীর্ঘদিনের যে লেন্স দিয়ে বাংলাদেশকে দেখছিল সেটা যদি তারা বদলাতে চায়, তাদের দিক থেকে একটা দৃশ্যমান কোনো উদ্যোগ থাকতে হবে যেখান থেকে তারা আসলে সত্যি প্রত্যাশা করে যে আমাদের প্রধানমন্ত্রী তাদের দেশে সফরে যাবে। এমন কোনো মানে মুভমেন্ট কি আপনার দৃষ্টিতে চোখে পড়েছে? এখন ওই 5ই আগস্টের ইরিটেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটা যদি বাদ দেই, তাহলে মনে করব যে হ্যাঁ ভারতের দিক থেকে কিছুটা সেই রকম আপনার মনোভাব প্রদর্শন করা হয়েছে। এমনকি 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের দিক থেকে খুবই কঠোর ভাষায় সেটা সমালোচনা করা হলো এবং পাবলিকলি করা হলো, মানে ভারতের কাছে আপনার এই জিনিসটা পৌঁছায় নাই, বরঞ্চ বাংলাদেশের মিডিয়ার কাছে বিষয়টা পৌঁছিয়েছে যে বাংলাদেশ এটার সমালোচনা করেছে। তখন কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রতিনিধি বা স্পোকস পারসন, তিনি একটা কথা বলেছেন খুব স্পষ্টভাবে, সেটা হলো যে বাংলাদেশে বৈধভাবে গঠিত অথবা যথাযথ প্রক্রিয়ায় গঠিত সরকারের বিরুদ্ধে যা বলা হয়েছে তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নাই। এই যে আপনার বর্তমান সরকারকে এবং নির্বাচনের মতে গঠিত সরকারকে ভারত যে দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করে নিয়েছে, সেইটা আমি মনে করি ভারতের দিক থেকে একটা খুবই পজিটিভ স্টেপ। তো এই একইভাবে এইটা কেবলমাত্র মুখে না, যদি কার্যক্ষেত্রেও ভারত একটুখানি প্রমাণ দিতে পারত, অর্থাৎ যেহেতু বাংলাদেশকে এই সরকারকে তারা বৈধ সরকার এবং যথাযথভাবে গঠিত সরকার বলছে, তাহলে এই সরকারের যে বক্তব্য সেই বক্তব্যকেও তো গুরুত্ব সহকারে নেওয়া উচিত, এক। এবং দুই হলো বিভিন্ন ইস্যুতে তখন এই সরকারের সঙ্গে এনগেজড হওয়ার ভারতের দিক থেকে আমি শুধুমাত্র আমি বুঝতে পারছি। খুব চমৎকার করে ব্যাখ্যা করছেন। মোস্তাফা, আপনি কিছু জানতে চাইবেন কিনা? উনি যেটা বলেছেন আমি তার সঙ্গে একমত। আসলে বিষয়টা এরকম, বাংলাদেশ চাচ্ছে যে যতটা সম্ভব বার্গেন করে দিতে, নিজেদের অবস্থান বোঝাতে, দেশের মানুষের কাছেও নিজেদের অবস্থান, তাদের বিষয়ে তাদের যে পররাষ্ট্রনীতি অন্যরকম, এবং ভারত যেভাবে আগে সরকারের সময় 15 বছর সরকারের সময় যে একরকম বাংলাদেশের উপর একটা আধিপত্যবাদী মানসিকতা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি এই বার্গেনিংয়ের মধ্যে দিয়ে সেই মেসেজটা দিচ্ছে। ফলে
দেশের যে জনগণ তাদেরকে মেসেজও দেওয়া হচ্ছে, আবার এইটা দিয়ে ওইদিকে আবার হয়তো ইউজ করা হচ্ছে, ওইদিকে এই ডিপ্লোমেটসের এটা থাকে যে আমাদের যে মানুষজন এটা চায়, তাহলে আমার মানুষজনের কাছে আমি আনসারেবল, কাজে তোমরা আমাদের এটা দাও। ফলে এটা একটা টু ওয়ে গেইনিং এর একটা সুযোগ আছে, এবং এটা করে পুরোপুরি শেখ হাসিনাকে ফিরে আনা ওটা কতটা সম্ভব হবে, কিন্তু হয়তো তার রাজনৈতিক ওই যে যেটা হয় ডিপ্লোমেসিতে আপনি সব পাবেন না, কিন্তু যেটা চাইবেন হয়তো তার ওইখানে বসে হয়তো কথাবার্তা রাজনৈতিক বুঝতে পারছি। তার মানে স্ট্রং সেই জায়গাটা বার্তা দিয়ে যে কথাটা আমরা বলছিলাম সেটা অন্তত হচ্ছে। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার মতামতটা নিতে চাই, কারণ দীর্ঘ 6 মাসে সরকার অনেক দিক থেকে ব্যর্থ হয়েছে এরকম আপনারা বলছেন, অনেক দিক থেকে পিছিয়েছে বলছেন, কিন্তু কূটনীতির দিক থেকে আসলে আপনি কি বলবেন? ধন্যবাদ। ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না। ভারত হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী, এবং শুধু তাই না, তাদের সাথে আমাদের কিন্তু অনেক ধরনের বহুবিধ ইস্যু আছে যেগুলো আসলে বহু বছর ধরে চলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের কিন্তু কয়দিন আগে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রেস ব্রিফিংটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এবং যেটা সবচেয়ে বড় যে জিনিসটা এখান থেকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে একটা সম্মানজনক এবং ভারসাম্যপূর্ণ যে আমাদের যে প্রতিবেশীদের সাথে ন্যায্যতার সাথে যে সম্পর্কটা থাকা উচিত, সেটার রিফ্লেকশনটা এখান থেকে আমরা দেখতে পাই। কারণ ভারত গত 17 বছর, 2 বছর আগের থেকে যদি আমরা 17 বছর হিসাব করি, তখন কিন্তু ভারতের একটা আধিপত্যবাদ মনোভাব ছিল, যেটা দিয়ে তারা যেইটা লেন্সে তারা আমাদেরকে দেখতো। এখন সেটা যেহেতু পরিবর্তন হয়েছে এবং বর্তমান সরকারের আমরা হয়তো অনেক ধরনের সমালোচনা আমরা দেখেছি বিরোধী দল থেকেও, যে তারা ভারতকে হয়তো একটু খুব ভাবে দেখছে, মানে নতজানু হয়ে দেখছে, এরকম অনেক কথা উঠছিল। কিন্তু যখন এই স্টেটমেন্টটা দিয়ে দিল, তখন থেকে আমরা তার মাধ্যমে সরকার কিন্তু তার মনোভাব একদম, আমি আসলে এটা জানতে চাইছিলাম, একদম শেষ বিরতিতে যাব, এবং যাওয়ার আগে যারা মাহফুজুর রহমান একটা প্রশ্ন আপনার কাছে একটু করে যায়। দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি বলেছেন রাজনৈতিক টানাপোড়েন থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। মানে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব, এবং নিশ্চয়ই আপনার সঙ্গে বিরতির পরে একটা যথাযথ উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, মাহফুজুর রহমান একটা প্রশ্ন করে গিয়েছিলাম, আরও একবার একটু রিপিট করি প্রশ্নটা। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যথেষ্ট পজিটিভ কথা বলছেন তিনি এই দেশে আসার পর থেকে, এবং সেই ধারাবাহিকতায় তিনি বলছেন এবার যে রাজনৈতিক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু সেটা থাকলেও দুই দেশের অর্থনীতি এগিয়ে যাবে। এটা কি বাস্তবসম্মত হয়? মানে দুটো দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে, দুইটা দেশের মধ্যে আদর্শগত অমিল থাকবে, কিন্তু অর্থনীতি ঠিকঠাক এগিয়ে যাবে, আপনি কনভিন্স আসলে? কিন্তু যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে এই 2 বছরের মধ্যেও কিন্তু আমাদের দুদেশের যে বাণিজ্য সেটা বেড়েছে। জি। কিন্তু আবার অন্য দিক যদি বিবেচনা করেন, যেমন দুদেশের মধ্যে আপনার তো যোগাযোগ প্রায় ছিলই না, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশের যে পর্যটকরা যায়, চিকিৎসা করতে যায়, ছাত্ররা যায়, সেগুলো প্রায় বন্ধই ছিল। তো এখন দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক না থাকলে এইটা সম্পর্ক দীর্ঘদিন আপনার তখন টেনে নেওয়া যায় না। কিন্তু যেহেতু পটেনশিয়াল আছে, সেহেতু হয়তো বা বাণিজ্য বেড়েছে, বা ভবিষ্যতেও হয়তো আরো কিছুটা বাড়তে পারে। কিন্তু সম্পর্ক ভালো না হলে, অর্থাৎ রাজনৈতিক সম্পর্ক ভালো না হলে, এক সময় এই সম্পর্কটা তখন আবার মুখ থুবড়ে পড়বে। আমাদেরকে এটাই যে নার্চার করার এখনই সময়, সেটা যদি আমরা না করি তাহলে ভবিষ্যতে আমরা হয়তো দেখবো যে সম্পর্কের বৈরিতা আরো বেড়ে গেছে। একদম। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, সবশেষ মন্তব্য আপনার কাছ থেকে নেব। আপনি নিজেই বলছিলেন খুব স্পষ্ট করে যে প্রতিবেশী তো আমরা বদলাতে পারি না, কিন্তু প্রতিবেশীর সাথে যে সম্পর্কের স্ট্র্যাটেজি, যেভাবে আমরা তাদেরকে দেখব, সেটা নিয়ে অন্তত আমরা ভাবতে পারি। আপনার মনে হচ্ছে কিনা ঠিক এই মুহূর্তে আসলে সরকার এমন কোনো উদ্যোগ নিচ্ছে যাতে করে দুই দেশের যে টানাপোড়েন, সে টানাপোড়েন ভালোর দিকে যাবে এবং সেটা বেরিয়ে আসবে? আমি মনে করি বরফ গলতে সময় লাগবে আরো কদিন। কারণ তাদের মানে প্রত্যাশা অনেক বেশি ছিল গত রিজিম থেকে। সেই প্রত্যাশাটা একদম আকাশ থেকে একদম মাটিতে লুটে পড়েছে। এখন এই ক্ষেত্রে যখন প্রত্যাশা এবং চাহিদার যে গরমিল দেখা দিচ্ছে, বর্তমান সরকার তো আমি মনে করি যে বেসিক্যালি আগের সরকারের মতো নতজানু পররাষ্ট্রনীতি অবশ্যই যাবে না, সে পথে হাঁটবে না। যার কারণে আমি এই সমস্যাটা ভারত
তাদের এই যে হৃদয় ভঙ্গ হয়েছে, স্বপ্ন ভঙ্গ হয়েছে, সেই স্বপ্ন ভঙ্গের এই যে মানে ইয়া থেকে, কষ্ট থেকে বেরোতে তাদের সময় লাগবে, এবং তারা এই বাস্তবতা স্বীকার করে যখন নিতে পারবে, তখনই বেসিক্যালি আমি মনে করি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক, সেটা আসলে সামনের দিকে এগোবে। ততদিন পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি সেটা একদম 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 আমি একটু মোস্তফা মামুন আপনার মতামতটা নিতে চাই। আপনি একমত কিনা যে হ্যাঁ বরফ গলতে আরো সময় লাগবে, এবং এখন পর্যন্ত সরকারের দিক থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাতে করে আসলে আপনি সেই সুবাতাসটা পাচ্ছেন কিনা? হ্যাঁ, একটু বরফ বলতে সময় লাগবে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমাদের এখন পর্যন্ত যে ইয়েটা হয়েছে, আমাদের যে বিরোধটা, সেটা রাজনৈতিক বিরোধ, সেটা আসলে আমাদের বাণিজ্য বিরোধ বা অন্য জায়গায় যায় নাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর সঙ্গে যে সম্পর্কের অনেকগুলো মাত্রার মধ্যে একটা থাকে। ভারত যেহেতু প্রতিবেশী এবং অনেক বড় অর্থনীতি, ফলে আমরা অর্থনৈতিক অনেকগুলো দিক দিয়ে নির্ভরশীল। যেহেতু আমাদের ধরেন এটা তো আমি বলছি, কিন্তু ভারতের দিক থেকে উদ্যোগটাকে আপনি কিভাবে দেখবেন? মানে আমরা ফিল করছি প্রতিবেশী দেশ। হ্যাঁ, তো ফলে হয়েছে কি, জিনিসটা এটা থাকতে হবে। আবার ভারতেরও আবার বাংলাদেশকে লাগবে, জিনিসটা এরকম না। বাংলাদেশ ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে আপনারা জানেন যে এখানে চীন একটা ফ্যাক্টর, ওইটা আবার ভারত খুব বেশি চায় না। ফলে বাংলাদেশকে বৈরী করলে কিন্তু সেটা ভারতের জন্য খুব সুবিধাজনক হবে না। অনেকগুলো জায়গায় কিন্তু বাংলাদেশ ভারতকে বিপাকে ফেলতে পারে। ফলে আপনারা দেখবেন বাংলাদেশ যে বোল্ড স্টেটমেন্ট দিচ্ছে, তার এগেনস্টে কিন্তু ভারত কিন্তু জিনিসটাকে এখনও আমরা যদি দেখি, তাহলে কিন্তু বাংলাদেশকে মনে হচ্ছে যে এখানে ভারতকে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে ভারতের মেনে নিচ্ছে, ভারত রিভিউ করছে, রিঅ্যাসেস করছে নিজেদেরকে। এটাও তো একটা বিষয়, তাই না? তার মানে বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট। এবারে মনে পড়ে গেল ভারতের একটা গণমাধ্যমে আসলে টকশোতে একজন খুব স্ট্রংলি বলছিলেন যে বাংলাদেশের চারপাশে ঘিরে আছে ভারত, কাজেই বাংলাদেশকে সাবধান হওয়া উচিত। এবং সেখানে বিশ্লেষক বলছিলেন পেটের মধ্যে যদি বাংলাদেশ থাকে আর বাংলাদেশ যদি অশান্ত থাকে, তাহলে ভারত জুড়ে অশান্ত থাকবে। তারপরও নিশ্চয়ই সীমান্ত বাংলাদেশ এটা বড় কারণ, ভারতের সীমান্ত ঠিক রাখার জন্য অনেকগুলো জায়গা আছে রাজনীতিতে আমরা দেখেছি। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো হবে সেই প্রত্যাশা থাকবে। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আমাকে দিলেন। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবার কথা হবে আপনাদের সঙ্গে। এবং দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আবার হাজির হবো আমরা ৭১ জানালে। থাকবেন আমাদের সঙ্গে।